নতুন করে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সংগঠন ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে সাংগঠনিক কঠোর অবস্থান গ্রহণ করেছে দলটির হাইকমান্ড। বর্তমান সরকার বিদেশি শক্তির জোরে টিকে আছে, সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের নীরব ভূমিকাই তার প্রমাণ, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম। ব্যাক টু স্ট্রিট হবে না, স্ট্রিট দখল করতে হবে, রাজপথ দখল করতে হবে। কারণ আমরা যদি এই রাজপথ দখল করতে পারি, এই যে ব্যাক টু স্ট্রিট, আজ যদি আমরা রাজপথ ছেড়ে দেই, তাহলে এই দেশ আগামী 100 বছরের জন্য পরাধীন হয়ে যাবে। যদি সাহস থাকে, কর্ম তো করছেন সমুদ্র সীমা নিয়ে, সাহস থাকে বেগম খালেদা জিয়ার মতো আরেকটা মামলা আপনি করে দেখান, শেখ হাসিনাকে বলছি মাফ করবেন, মাননীয় প্রধানমন্ত্রী তো আপনাকে বলা যায় না, ভোট চুরি করে ক্ষমতা এসে। যদিও চীনকে ইতিমধ্যে হাসিনা বলে দিয়েছে যে তোমাকে আমরা তিস্তা প্রকল্প ও সোনাদিয়া বন্দর দেব, তবে চীন হটকারী রাজনীতি করে না। তাদের লং টার্ম যে প্ল্যান, তারা বাংলাদেশে শুরু হয়ে ঢুকবে। সাধারণ মানুষকে জাগিয়ে তুলতে এক ধরনের রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে বিএনপি। কেবল কমিটি গঠন, পুনর্গঠন কিংবা বিলুপ্ত করাই নয়, তরুণদের জাগিয়ে তুলতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। যদিও বিএনপির নেতারা বলছেন নানা জটিলতায় কাউন্সিল করা যাচ্ছে না, তাই সাংগঠনিক ধারাবাহিকতায় রদবদল হয়েছে বিভিন্ন কমিটিতে, সামনে হবে আরও। একদিকে ভারতকে মিলিটারি ট্রানজিট দিচ্ছে সরকার, অন্যদিকে চীনকে তিস্তা প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলে ঢোকার সুযোগ করে দেওয়া হচ্ছে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের ভূখণ্ড চীন এবং ভারতের সশস্ত্র যুদ্ধের একটা ক্ষেত্র হয়ে উঠছে। সেন্ট মার্টিনের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা এতদিন ধরে যেটা চাইছি, বাংলাদেশের নৌবাহিনী এবং কোস্ট গার্ডের যে একটা যুদ্ধজাহাজ এবং যে বোটগুলো আছে, সেটা আপনার এই মুহূর্তে সেই অঞ্চলে অবস্থান করছে। আমেরিকা দীর্ঘদিন যাবতীয় আওয়ামী লীগকে একদম স্কুইজ করার চেষ্টা করছে। আওয়ামী লীগের সঙ্গে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি নিউজ ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই নিউজ ভিডিওতে আপনারা দেখতে পারবেন বিএনপি উচ্চ আদালতে এবং আন্তর্জাতিক পর্যায়ে আদালতে কিন্তু বিচার দিয়েছে এবং মামলা করেছে আওয়ামী লীগের বিপক্ষে। সেই সাথে বিএনপির বড় বড় নেতাকর্মীরা এবং মির্জা ফখরুল সাহেব কিন্তু আওয়ামী লীগদেরকে হুঁশিয়ারি দিয়েছে এবং বলেছে আমরা নতুন চমক নিয়ে এবার মাঠে নামবো। এই কেমন কথা বললেন মির্জা ফখরুল সহ বিএনপির বড় বড় নেতাকর্মীরা। সেই সাথে কিন্তু আমরা বুঝতেই পারছি সামনে আওয়ামী লীগের ভয়াবহ খারাপ দিন আসতে চলেছে। হঠাৎ কেন মির্জা ফখরুল এবং বিএনপির বড় বড় নেতাকর্মীরা এমন হুঙ্কার দিলেন, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে আওয়ামী লীগের খারাপ দিন আসতে চলেছে, আওয়ামী লীগ বিচ্ছিন্ন হতে চলেছে। কেন আমি এমন কথা বলছি তাও কিন্তু আপনারা বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। প্রিয় শ্রোতা, বিস্তারিত ভিডিওটি দেখার আগে আপনাদের আমি বলে রাখি, যে ভিডিওর অংশ বিশেষ দেখে এই ভিডিওটি শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। বেশি কথা বলবো না, আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে যারা এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব করেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রিয় শ্রোতা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে এখন বিস্তারিত ভিডিওগুলো একে একে দেখে আসি। মোদি হাসিনার সঙ্গে খুব একটা বাংলাদেশের ব্যাপারে খুব একটা উৎসাহ দেখায়নি। হাসিনা দিল্লি থেকে ফিরে এসেই বলে দিল যে আমরা চীনকে তিস্তা প্রজেক্ট করতে দিচ্ছি। এটা মোদির মাথায় বাজ পড়ার মতো। আপনারা লক্ষ্য করে দেখেছেন, মোদি তারপরেই হাসিনাকে আবার ডেকে পাঠালো 21 এবং 22 জুন, মানে 5 দিন পরেই হাসিনা আবার 2 দিনের জন্য দিল্লি যাচ্ছে। কেন যাচ্ছে? দিল্লি থেকে তো সেই ফিরে আসলো কদিন আগে, আবার দিল্লি যাওয়ার প্রয়োজনটা কি? এটা নিয়ে দেখলাম একটা হাস্যকর সেমিনার হয়েছে ঢাকায়। আমার ছোট ভাইয়ের মতো বন্ধু, ছোট ভাই অধ্যাপক ইমতিয়াজ আহমদ এবং হাসিনার বসংবদ সম্পাদক শ্যামল দত্ত একটা সেমিনারে যে বক্তব্য দিলেন, এটা খুবই হাস্যকর। মানে অধ্যাপক ইমতিয়াজ আহমদ এ ধরনের কথা কিভাবে বললেন? সম্পাদক শ্যামল মিত্রের ব্যাপারে আমি খুব একটা অবাক হচ্ছি না। সাংবাদিকদের অনেকেই আন্তর্জাতিক বিষয় সম্পর্কে প্রশিক্ষিত নন, কিন্তু প্রফেসর ইমতিয়াজ আহমদের মতো একজন শিক্ষিত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ কেন এই শিশু সুলভ বক্তব্য দিলেন যে মোদী সরকারের ওখানে মোদীর সঙ্গে হাসিনা দেখা করতে যাচ্ছে? এটা মানে হাসিনার একটা কূটনৈতিক বিচক্ষণতা। এটা যে মোদী তাকে রেগে টেগে বলছে তুমি আমার সঙ্গে আবার দেখা করো, হাসিনা ওই করে ওখানে যেতে বাধ্য হচ্ছে, এটাই যে একটা হাসিনার দুর্বলতা। হাসিনা চীনকেও খুশি রাখতে চাইছে, ভারতকেও খুশি রাখতে চাইছে। এটা যে কাজে আসবে না, এটা হাসিনা বুঝতে পারছে না। এবং হাসিনা নির্বুদ্ধিতা করে দিল্লিতে যখন মোদী খুব একটা পাত্তা দিল না, সে মোদীর যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, মানে যে প্রতিদ্বন্দ্বিতা অনেকটা শত্রুতার পর্যায়ে পড়ে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলো মেয়েকে নিয়ে। তার পুতুলকেও সঙ্গে সঙ্গে রেখেছে, সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছে। এটা আরেকটা ছাগল সুলভ আচরণ আমি মনে করব। এইবার দেখা না করে অন্য সময় দেখা করতে পারত। এবং মোদীর অভিষেকের পরই আবার সোনিয়ার সঙ্গে দেখা করাটা, এটা মোদী মনে করছে হাসিনা 2 কুলি সামনে চলছে, সে সোনিয়া গান্ধীর সঙ্গে বা কংগ্রেসের সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে, মোদী সেটা জানে। হাসিনা সে 1975 সাল থেকেই দিল্লিতে ইন্দিরা গান্ধীর দ্বারা ওখানে তাকে আশ্রয় দেওয়া হয়েছিল এবং ইন্দিরা গান্ধীর মাধ্যমেই সে 1981 সাল পর্যন্ত ভারতে ছিল। সে কৃতজ্ঞতাবোধ হয়তো হাসিনার আছে, তবে রাজনীতিতে এই কৃতজ্ঞতাবোধ দেখাতে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে হাসিনার দেখা করাটা কতটা সমীচীন, এটা আমাদের ভেবে দেখ। হাসিনা মাঝে মাঝে গর্ব করে সমুদ্র সীমা ছিনায় এনেছে।
মাফ করবেন, মাননীয় প্রধানমন্ত্রী তো আপনাকে বলা যায় না, ভোট চুরি করে ক্ষমতায় এসেছেন, মাননীয় শব্দটা যায় না। আপনি বেগম খালেদা জিয়ার করা মামলায় একটা রায় হয়েছে, সেই রায় নিয়ে নিজে গর্ব করছেন। কিন্তু আপনাকে বলতেছি, এখনও ভারতের অনেক আগ্রাসন রয়েছে। যদি সাহস থাকে, গর্ব তো করছেন সমুদ্র সীমা নিয়ে, সাহস থাকে বেগম খালেদা জিয়ার মতো আরেকটা মামলা আপনি করে দেখান, আরেকটা মামলা করে দেখান। শেখ হাসিনাকে বলছি, কী নিয়ে শেখ হাসিনা মামলা করতে পারে? বাংলাদেশের এই যে গত 16 বছরে 1100 মানুষ হত্যা করেছে, এইটা নিয়ে শেখ হাসিনা একটা আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারে। আরও কি মামলা করতে পারে? আমাদের নদীগুলোর উপরে বাঁধ দিয়ে এটা শুকায় ফেলার আয়োজন করেছে, এই জন্য শেখ হাসিনা একটা মামলা করতে পারে যে জলবায়ু বিপর্যয়ের কারণ হিসেবে, এবং সেই বিষয়ে ন্যায় বিচার পাবে। আরও কি মামলা করতে পারে? সারা বছর পানি জমিয়ে রেখে আমাদেরকে না দিয়ে সেই পানির সঙ্গে বর্ষার পানি একত্রিত করে আমাদেরকে প্লাবিত করে আমাদের ফসল এবং কৃষির ক্ষতি সাধন করে, এই বিষয়েও আদালতের দ্বারস্থ হতে পারে। আমি শেখ হাসিনাকে বলবো যে সমুদ্র সীমা নিয়ে যে গর্ব করেন, ওইটা নিয়ে গর্ব করার আগে নিজে একটা মামলা করে দেখান ভারতের বিরুদ্ধে। আমি বিএনপি, আওয়ামী লীগ সহ সকল দলের নেতাকর্মী, জামাত ইসলাম সহ যারাই আছে বাংলাদেশের নাগরিক, আপনাদেরকে একটা কথা বলছি, এই যে কুকি চীন সংকট, এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন আওয়ামী লীগের ভাইরা। কুকি চীন নিয়ে আপনার সরকার খুবই উদ্বিগ্ন, তাহলে কুকি চীনের প্রধান নাথান বম ভারতের মিজোরাম থেকে কিভাবে নেতৃত্ব দিচ্ছে? তাই নয়, ভারত যদি বন্ধুরাষ্ট্র হতো, মানে বাংলাদেশের তো বন্ধু না, হাসিনার তো অন্তত বন্ধু, সেই বন্ধু যদি হতো তাহলে এই যে মিজোরামে থাকা নাথান বোমকে ধরিয়ে দিত না? বলেন, বাংলাদেশে অস্থিতিশীল করে এরকম সমস্ত গোষ্ঠীকে ভারত তার ভিতরে জায়গা দিয়ে বাংলাদেশকে অশান্তিতে রেখেছে। শুধু তাই না, স্বাধীন বঙ্গভূমি মাঝে মাঝে বাংলাদেশের বিরুদ্ধে বিবৃতি দেয়। বাংলাদেশ থেকে চলে যাওয়া একদল হিন্দু ধর্মের নাগরিকরা এই স্বাধীন বঙ্গভূমি নামের সংগঠনটি করেছে, সেখানে প্রধানমন্ত্রী আছে, স্পিকার আছে, রাষ্ট্রপতি আছে, তারা ভারতে অবস্থান করে বাংলাদেশ বিরোধী কার্যক্রম করছে। ভারত যদি বাংলাদেশের একটা বন্ধু রাষ্ট্রই হয়, তাহলে ভারতের ভিতরে বসে বাংলাদেশ বিরোধী নতুন করে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সংগঠন ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে সাংগঠনিক কঠোর অবস্থান গ্রহণ করেছে দলটির হাইকমান্ড। এই প্রক্রিয়ায় বিগত আন্দোলনে রাজপথে প্রত্যাশিত ভূমিকা রাখতে না পারা দলের অঙ্গ সহযোগী সংগঠন কিংবা গুরুত্বপূর্ণ নেতা কেউই ছাড় পাবে না। সাংগঠনিক অ্যাকশনের অংশ হিসেবে বৃহস্পতিবার মধ্যরাতে ভেঙে দেওয়া হয়েছে বিএনপি ও ছাত্র দলের 8 মহানগর কমিটি সহ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি। সেই ধারাবাহিকতায় শনিবার দলের নির্বাহী কমিটি এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। 45 নেতাকে নানা পদে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে কূটনৈতিক ব্যর্থতা কাটাতে দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির বদলে গঠন করা হয়েছে নতুন 2টি কমিটি। বিভিন্ন পর্যায়ে এই রদবদল কাউন্সিল ছাড়াই দল পুনর্গঠন বিএনপির একটি বড় পদক্ষেপ। 7 জানুয়ারি নির্বাচনের পর ব্যাপক পুনর্গঠনের যে বার্তা দেওয়া হয়েছিল, এবার তা বাস্তব রূপ পেতে শুরু করেছে। এই রদবদলকে সংগঠনে বিগত আন্দোলন ব্যর্থতার প্রভাব হিসেবে দেখছেন অনেকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সামনে দলের আরও রদবদল আসছে। শূন্য পদ পূরণ সহ স্থায়ী কমিটি থেকে শুরু করে নির্বাহী কমিটির সহ সম্পাদক পদ পর্যন্ত এই পরিবর্তন আনা হবে। সেক্ষেত্রে স্থায়ী কমিটির 2-1 জনকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে নেওয়া হতে পারে। সব মিলিয়ে 2 শতাধিক পদে আসতে পারে রদবদল। জানতে চাওয়া হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় কালবেলাকে বলেন, কমিটি গঠন পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। সাংগঠনিক প্রয়োজনেই দলে বিভিন্ন সময় শূন্য পদ পূরণ, ছোটখাটো রদবদল করা হয়। এবারও সেটা করা হয়েছে। সাংগঠনিকভাবে এতে দলের ভালোই হবে। এতে করে আগামীতে সংগঠন আরও সুসংহত, শক্তিশালী হবে। সূত্র জানায়, সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সংগঠন পুনর্গঠন নিয়ে আলোচনা হয়েছে। পুনর্গঠন নিয়ে দলের সিদ্ধান্ত অনুযায়ী জেলা ও মহানগর পর্যায়ে সংগঠনের সব নেতৃত্বই পাল্টে ফেলা হবে। ঈদের পর গাজীপুর সহ বেশ কয়েকটি সাংগঠনিক জেলা কমিটি বিলুপ্ত করা হতে পারে। পরে ধাপে ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কেবল কমিটি গঠন, পুনর্গঠন কিংবা বিলুপ্ত করাই নয়, তরুণদের জাগিয়ে তুলতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। যদিও বিএনপির নেতারা বলছেন নানা জটিলতায় কাউন্সিল করা যাচ্ছে না, তাই সাংগঠনিক ধারাবাহিকতায় রদবদল হয়েছে বিভিন্ন কমিটিতে। সামনে হবে আরও। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। 28 অক্টোবর আর নির্বাচন পরবর্তী পরিস্থিতি নতুন শিক্ষা দিয়েছে বিএনপিকে। জেল সাজা আর ফেরারি জীবনের হতাশা কাটিয়ে দলটি এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে নতুন প্রত্যয়ে। একদিনে গুরুত্বপূর্ণ 9 কমিটি বিলুপ্ত করা হয়েছে, বড় ধরনের রদবদল আনা হয়েছে কেন্দ্রীয় কমিটিতেও। সব মিলিয়ে দলের সামগ্রিক পরিকল্পনায় পরিবর্তন আনতে চায় বিএনপি, আবারও মাঠে নামতে চায় নতুন আঙ্গিকে।
সার্বিক পরিস্থিতির আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাউন্সিল করা বড় কঠিন। সে কারণে আমাদের দীর্ঘদিন যেসব জেলা কমিটি, উপজেলা কমিটি, পৌরসভা কমিটি দীর্ঘদিন হয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে প্রমোটেড হচ্ছে এবং আস্তে আস্তে রিসাবল হচ্ছে। এটা তো প্রক্রিয়াধীন। কর্মসূচিগুলো যাতে আরও ভালোভাবে পালিত হয়, আন্দোলন যাতে আমরা আরও সফলভাবে এগিয়ে নিতে পারি, সেই জন্যই এই কমিটিগুলো করা হচ্ছে। এখানে ব্যর্থতার কোনো প্রশ্ন আসে না, কিন্তু কথা হচ্ছে যে কমিটি তো করতেই হবে। একটা পলিটিক্যাল পার্টি তো হাওয়াই চলে না, পুরো বাংলাদেশটাই খাবে তারা, তাই না? কেবল কমিটি গঠন পুনর্গঠনই নয়, পরিবর্তন এসেছে শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক উপলব্ধি ও ভাবনার জগতে। বিএনপি মিডিয়া সেলের উদ্যোগে এবার তরুণদের জাগিয়ে তুলতে পরীক্ষামূলকভাবে করা হচ্ছে দেশপ্রেম বোঝাপড়ার গল্প শীর্ষক সেমিনার। মানুষের মধ্যে ভোট দিতে না পারার একটা দুঃখ বেদনা বহুদিন ধরে আছে, সেই জায়গাটাকে অ্যাড্রেস করা, মানুষের কাছে যাওয়া, তাদের সুখ দুঃখের কথা শোনা, বোঝা, এটাই আসলে মূলত এই প্রোগ্রামের উদ্দেশ্য। আমরা একেবারেই মানুষের সাথে মিশে গিয়ে তাদের সাথে সুখ দুঃখের কথা জানতে চাচ্ছি, এইটুকুই। মানুষ রুখে দাঁড়াতে চাচ্ছে, কিন্তু কিভাবে রুখে দাঁড়াবে তারা কিন্তু এই বিষয়টা জানে না। সো আমাদের কথা হচ্ছে যে ওই যে স্ফুলিঙ্গ কিন্তু একটাই প্রয়োজন, তো ওইটা জাগানোর জন্য আমরা কাজ করছি এবং এটা খুবই ভাইটাল একটা জায়গা যে মানুষের ভেতরের নিজের উপলব্ধিটাকে জাগানো। এছাড়া নতুন প্রজন্মকে কাছে টানতে দলের পক্ষ থেকে সব সাংগঠনিক বিভাগে ফুটবল টুর্নামেন্ট করছে বিএনপি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সহ আরও সম্ভাবনাময় তরুণদের সম্পৃক্ত করা হয়েছে এই উদ্যোগে। এটিও একটি আন্দোলনের একটি মাধ্যম আমি মনে করি, কারণ আজকে আমরা বাংলাদেশের মানুষ যেভাবে প্রতিবাদ করছে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনার জন্য, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, আমরা এরকম একটি স্লোগান দিতে পারি যে আমরা হারি জিতি বাট বাংলাদেশের গণতন্ত্র ফিরে পেতে চাই। এরকম একটি মেসেজ আমরা দেশবাসীর কাছে পৌঁছাতে চাই। দলের সক্রিয় রাজনৈতিক ও সংস্কৃতি কর্মীদের দাবি, এই ধরনের কর্মসূচির দীর্ঘমেয়াদী প্রভাব আছে, যার সহায়ক হবে বিএনপির দাবি আদায়ে। যে টুর্নামেন্টটা হচ্ছে কোকোস্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024, আমরা পাশে থেকে মানুষকে আরও কাছে আনতে চাই। একটা গানের মাধ্যমে, একটা আবৃত্তির মাধ্যমে, কিছু কথার মাধ্যমে, এবং একটা গান মনে রাখবেন, একটা গান কিন্তু অনেক কিছু উলটপালট করে দিতে পারে। আন্দোলন তো চলছেই এবং এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর বাইরে আমরা মনে করি যে খেলাধুলার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমেও প্রতিবাদ আকারে মানুষের মধ্যে যাওয়া উচিত এবং মানুষের মধ্যে আমাদের পৌঁছানো উচিত। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের বিশ্বাস, দলের বৃহত্তর কল্যাণেই বিভিন্ন ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাদের দাবি, কর্মসূচি যারা বাস্তবায়ন করবেন সেসব নেতাদেরকেও রাখতে হবে তদারকির মধ্যে। অনেকেই বলে থাকেন রাজপথে যতটা সরব বিএনপি ততটা নয় সামাজিক আর সাংস্কৃতিক আন্দোলনে। এমন বক্তব্যের সঙ্গে একমত বিএনপির প্রায় সব স্তরের নেতাকর্মীরা। আর সে কারণেই বহুমাত্রিক পরিকল্পনা আর সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, আর তাকে দলের রূপান্তরের অংশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একদিকে ভারতকে মিলিটারি ট্রানজিট দিচ্ছে সরকার, অন্যদিকে চীনকে তিস্তা প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলে ঢোকার সুযোগ করে দেওয়া হচ্ছে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের ভূখণ্ড চীন এবং ভারতের সশস্ত্র যুদ্ধের একটা ক্ষেত্র হয়ে উঠছে। এই আলোচনায় যাওয়ার আগে রেলমন্ত্রীর আরও কিছু মন্তব্য, অসামঞ্জস্যপূর্ণ মন্তব্য আমরা একটু দেখে নিই। রেলমন্ত্রী সে সময় বলেছিলেন প্রস্তাবটা এখনো প্রাথমিক পর্যায়ে আছে, এখনো চূড়ান্ত কিছু হয়নি, চূড়ান্ত হতে পারে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে। এমনকি বলা হচ্ছিল রেল কর্তৃপক্ষ বিকল্প দুটো প্রস্তাব দিতে যাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো ভারতীয় রেল কর্তৃপক্ষ ইতোমধ্যেই এই ব্যাপারে, অর্থাৎ তারা যে প্রস্তাবটা দিয়েছে, যে রুটে তারা প্রস্তাব দিয়েছে, সেই রুটে রেল সংযোগের ব্যাপারে তারা মোটামুটিভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং সেই ব্যাপারে তারা খুব শীঘ্রই কাজ শুরু করতে যাচ্ছে। তার মানে প্রধানমন্ত্রীর সফরকেও তারা তোয়াক্কা করছে না এবং বাংলাদেশের দেওয়া বিকল্প দুটো প্রস্তাবকে তারা আমলেই নিচ্ছে না এবং এই রেল সংযোগকে মূলত তারা ব্যবহার করতে চাইছে মিলিটারি ট্রানজিট হিসেবে। আমরা একটু রেলমন্ত্রী এবং রেল কর্তৃপক্ষের বক্তব্যটা দেখে নিয়ে মূল আলোচনায় ঢুকবো। সমকাল সে সময় একটা রিপোর্ট করেছিল বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন চালাতে চায় ভারত। বলা হয়েছে দর্শনা দিয়ে ঢুকে চিলাহাটি হয়ে ভুটান সীমান্তে যাওয়ার বিষয় প্রস্তাব। ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশ তৈরি করছে দুটি বিকল্প প্রস্তাব। ভারতের প্রস্তাবটি প্রাথমিক পর্যায়ে রয়েছে, প্রধানমন্ত্রী দিল্লি সফরে চূড়ান্ত হতে পারে, এটা বলেছিলেন সে সময় রেলমন্ত্রী। পশ্চিমবঙ্গের গেদে থেকে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত বাংলাদেশের ভেতর দিয়ে পণ্যবাহী ট্রেন চালাতে চায় ভারত। পরীক্ষামূলক ট্রেন যাত্রার প্রস্তাব দিয়েছে ভারতীয় রেলওয়ে বোর্ড। বাংলাদেশ রেলওয়ের ভাষ্যের মাধ্যমে আদতে ট্রানজিট চাইছে তারা। ভারতীয় প্রস্তাবের সত্যতা স্বীকার করে রেলমন্ত্রী জিল্লুল হাকিম সমকালকে বলেছেন বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে, এখনো সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফরে বিষয়টি চূড়ান্ত হতে পারে। বাংলাদেশ রেলওয়ের লাভ লোকসান এবং দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। রেল সূত্র জানায় ভারতের দেওয়া রুটের প্রস্তাবের বিপরীতে বাংলাদেশ দুটি বিকল্প প্রস্তাব তৈরি করছে। বলা হচ্ছিল হাসিমারা পর্যন্ত ট্রেন গেলে বাংলাদেশ ভারতের উপর দিয়ে ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়াতে পারে। হাসিমারায় বাংলাদেশি পণ্য সড়ক পথে পাঠাতে পারলে ভুটান যাওয়ার পথ খুলবে, এতে দেশটির সঙ্গে অঘোষিত ট্রানজিট চালু হবে। বাংলাদেশের স্বার্থের কথা বলছিল রেলওয়ে কর্তৃপক্ষ এবং মন্ত্রীও সেটাই বলছিলেন। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত রিপোর্টের ছোট্ট একটা অংশ দিয়ে মূল আলোচনাটা শুরু করব। এখানে বলা হচ্ছে এদিকে 2017 সালে যখন দোকলামের সমস্যা হয়েছিল তখন সব থেকে চিন্তার বিষয় হয়েছিল যে এই চিকেন নেক সেখানে রেল লাইনের মাধ্যমে সামরিক বাহিনীকে পৌঁছে দেওয়া একটা সমস্যার কারণ হতে পারে।
একই লাইনে সিভিলিয়ান ও মিলিটারি যাওয়ার জন্য ব্যবহার করা হলে আখেরের সমস্যা হতে পারে, সে কারণেই একটি পৃথক লাইন বাংলাদেশের মধ্য দিয়ে করার ব্যাপারে চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ মিলিটারি পরিবহনের জন্য যে রুটটা তারা ব্যবহার করবে সেটা বাংলাদেশের ভূখণ্ডের ভেতর দিয়ে নিয়ে যাবে, কিন্তু তাদের নিজের ভূখণ্ডের মধ্য দিয়ে যে রুটটা আছে সেটাকে তারা সিভিলিয়ান পরিবহনের জন্য ব্যবহার করবে। অর্থাৎ বিপদ যেটা হোক সেটা বাংলাদেশের মধ্যে হোক, তারা নিজেদের দেশে বিপদটা চাইছে না। এবং বাংলাদেশের সরকার যেহেতু অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে জিহুজুর করতে থাকে, এই কারণে বাংলাদেশের উপরে তারা খুব সহজেই এটা চাপিয়ে দিতে পারছে। স্বাভাবিকভাবেই কোনো দেশ যদি পারে নিজের দেশের বিপদ অন্য দেশের উপরে চাপিয়ে দিতে এবং সেই দেশ যদি সেটা গ্রহণ করে, সেক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই ভারত চাইবে তাদের বিপদটা আমাদের উপরে চাপিয়ে দিতে। কিন্তু আমাদের দেশে একটা সরকার আছে যে সরকারটা জনগণের ভোটে নির্বাচিত না, এই কারণে তাকে ক্ষমতায় থাকার জন্য চীন ভারতের মতো আঞ্চলিক পরাশক্তিগুলোকে খুশি করতে হয়, সন্তুষ্ট করে চলতে হয়। এই কারণে তারা যখন যে প্রস্তাব দেয় সেই প্রস্তাবটা আমাদেরকে মেনে নিতে হয়। একইভাবে যেহেতু এখন আর্থিক সংকট চলছে, $5 বিলিয়ন সমমূল্যের ইউয়ান চেয়েছি আমরা চীনের কাছ থেকে, এবং সম্ভবত তিস্তা প্রকল্পে চীনের ইনভলভমেন্ট খুব সহসাই হতে যাচ্ছে। তার মানে বাংলাদেশ অচিরেই চীন ভারত যুদ্ধের একটা ক্ষেত্র হয়ে উঠছে। এবার পুরো রিপোর্টের দিকে আমরা একটু যাব। দি টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট, নিউ রেল লাইন্স ফর নর্থ ইস্ট ভায়া বাংলাদেশ টু বাইপাস চিকেন স্নেক। বাংলায় তারা এই রিপোর্টটা করেছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।